আসসালামু আলাইকুম। 5ই জুলাই আমাদের সময় পত্রিকায় একটা নিউজ এসেছে, সেটা হলো টাকা হাতে রাখার প্রবণতা বেড়েছে মানুষের। ব্যাংকে মানুষ টাকা রাখে কারণ বাসাবাড়িতে কিংবা হাতে টাকা রাখা একটা ঝুঁকিপূর্ণ, সেই জন্যই ব্যাংকে যে একটা নিরাপত্তা, সেই নিরাপত্তার কারণেই মানুষ ব্যাংকে টাকা পয়সা রাখে। আর সেখানে সম্প্রতি দেখা যাচ্ছে যে মানুষের ব্যাংকে টাকা রাখার চেয়ে নিজের হাতে কিংবা ঘরে টাকা রাখার প্রবণতা বাড়ছে। এটা অবশ্যই ভালো দিক নয়। এটা অবশ্যই আমাদের অর্থনীতিকে, আমাদের ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তাকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করছে। তো বলা হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংকে আস্থাহীনতার কারণে উচ্চ মূল্যস্ফীতি, মূল্যের দাম, প্রতিটি দ্রব্যের দাম উচ্চ মূল্য হয়ে যাওয়ায় এবং ব্যাংকের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস সেটা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, বিদায়ী মানুষজন ব্যাংকে আর টাকা রাখতে পারছে না। কারণ বিভিন্ন ব্যাংক অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে এবং দুর্বল ব্যাংকগুলোকে আবার একীভূত করা হচ্ছে। এই সমস্ত কারণে মানুষ আসলে সন্দেহ পোষণ করছে যে তাদের টাকাগুলো আসলে সত্যিকার অর্থে আবার ফেরত পাবে কিনা। এটাই একটি বড় কারণ। এই যে আস্থার জায়গাটি, এই আস্থার জায়গাটি আমাদের ব্যাংকিং সেক্টর ধরে যদি রাখতে না পারে, তাহলে ব্যাংকিং সেক্টরও বিশাল ক্ষতির মুখে পড়ে যাবে। সেখানে বলা হচ্ছে যে 7 মাসে ব্যাংকের বাইরে অর্থ বেড়েছে 25,000 কোটি টাকা। 7 মাসে ব্যাংকের বাইরে বেড়েছে। আমানতের যে যারা জমা দিবে, আমানতের প্রবৃদ্ধ নেমে ওঠে, অর্থাৎ জমার পরিমাণও খুব কমছে। সেখানে জিয়াদুল ইসলাম যিনি রিপোর্টটি করেছেন, তিনি বলছেন উচ্চ মূল্যস্ফীতি ও আস্থার সংকটে নগদ টাকা হাতে রাখাই পছন্দ করছে মানুষ। এটাকে সরকারকেও ভাবতে হবে। আর ব্যাংক সেক্টরে যারা আছেন, কর্মকর্তা আছেন, মালিক পক্ষ আছেন, তাদেরকেও ভাবতে হবে, কারণ তারাও ব্যবসা করছেন। কারণ এই ব্যাংক দিয়ে তারাও ব্যবসা করছেন। কারণ এই ব্যবসা যাতে চমৎকারভাবে চলতে পারে, মানুষের আস্থা যাতে ফিরে আসতে পারে, সেজন্য এমন কিছু কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত যাতে মানুষও স্বস্তি পাবে, ব্যাংকও স্বস্তি পাবে। কারণ ব্যাংকও যদি কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেখানে অনেক লোকজন চায় চাকরি করে, তাদের জীবিকা এখানে তাদের জীবিকা নির্বাহ হয় এই ব্যাংকের বেতন দিয়ে ইত্যাদি দিয়ে। তো সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টরটাকে অবশ্যই শক্তিশালী করা দরকার। কারণ এখানে যত রকমের ভুল আছে কিংবা এখানে যত রকমের অনিয়মগুলো আছে, সেই অনিয়মগুলো দূর করে একটা নির্দিষ্ট সুন্দর একটি নীতিমালার মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে এই ব্যাংকিং সেক্টরটাকে বাংলাদেশ ব্যাংকের উচিত পরিচালনা করা। কোনোভাবেই আপোষ করা যাবে না কারোর সাথে। এবং আমাদের ব্যাংকগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে দলীয় কারণে ব্যাংক নতুন নতুন ব্যাংকের পায়, অনুমোদন পায় এবং তার পরিবর্তে যে সেই ব্যাংকগুলো অনেক সময় দেউলিয়া হয়ে যায়। এমন অনেক ব্যাংক আছে যেগুলোর নামও পরবর্তী পর্যায়ে চেঞ্জ হয়ে গেছে। এগুলো তো সাধারণ মানুষ বুঝতে চেষ্টা করে, মানে সাধারণ মানুষ বোঝে। আর বর্তমান মিডিয়ার যুগ, সামাজিক মিডিয়ার মাধ্যমে হোক, রেডিও টেলিভিশনের মাধ্যমে হোক কিংবা বিশ্বের অন্যান্য জায়গার থেকেও আমাদের দেশে এই সমস্ত জিনিসগুলো সাধারণ মানুষের কাছে চলে আসে। কারণ তথ্যের যে প্রবাহটা, এটাকে থামানো যায় না। যত কিছু করা হোক না কেন, তথ্য প্রবাহ কিন্তু এটা চলবেই, এটা বাতাসের মতো, এটাকে থামানো যাবে না। মানুষ বুঝতেছে, জানতেছে। আর তাছাড়া বাজার করতে গেলেই তো বুঝছে যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা কোথায়। আর পত্রপত্রিকা দেখলেও বুঝতে পারছে, রেডিও টেলিভিশন শুনলেও বুঝতে পারছে, কিংবা সামাজিক মিডিয়া দেখলেও সেখানেও তারা এই সমস্ত সংবাদ পাচ্ছে। সেই জন্যেই আমার মনে হয় যে আমরা খুব একটা সাধারণ মানুষ ব্যাংকিং সেক্টর বুঝি না, ব্যাংক ব্যবস্থাপনা নিয়ে আমরা হয়তো অতটা গবেষণা করি না কিংবা আমরা অতটা স্বচ্ছ ধারণাও রাখি না। কিন্তু একটা জিনিস আমরা বুঝি যে ব্যাংকের উপর আমাদের আস্থা থাকতে হবে, বাস। ব্যাংকের উপর আমাদের আস্থা থাকতে হবে। আমরা টাকা ঘরে রাখতে চাই না, আমরা ব্যাংকে রেখে নিজের কিছু মুনাফাও করব। ব্যাংক মুনাফা করুক, রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্র প্রসারিত হোক, রাষ্ট্র সমৃদ্ধিশালী, এটি হলো আমাদের মূল কথা, মোদ্দা কথা। তাই ব্যাংকের উপর আস্থা কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই জন্য বাংলাদেশ ব্যাংকে, যেহেতু বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের মুরব্বী, তাই বাংলাদেশ ব্যাংকে অবশ্যই জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তবেই মানুষের আবার ঘরের টাকা কিংবা হাতের টাকা সেগুলো ব্যাংকে যাবে এবং ব্যাংকে গেলে ওই টাকাগুলো বিভিন্নভাবে
বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত হতে পারবে, কিংবা যারা বিনিয়োগ করবে তারা সেখান থেকে লোন নিয়ে বিনিয়োগ করবে। আরেকটি জিনিস হলো যারা লোন নেয়, যারা ব্যাংক থেকে ঋণ নেয়, ঋণ যাতে রিকভার হয় সেইটার ব্যাপারেও কঠিন ব্যবস্থা নিতে হবে। কারণ ঋণ নিয়ে দেখা গেল যে ঋণ খেলাপি হয়ে যায়, অথবা ব্যাংকগুলো সেই যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মাফ করে দেয়। এই দুদিন আগে দেখা গেল প্রচুর পরিমাণ টাকা ঋণ যারা করেছে তাদের সুদ এসেছে, সে সুদ মাফ করে দিয়েছে। কার টাকা আপনারা মাফ করে দিচ্ছেন? এগুলো তো সাধারণ মানুষের টাকা। এখন এই জায়গাগুলো আপনারা স্টপ করতে হবে, বন্ধ করতে হবে। বন্ধ যদি না করা হয় তাহলে অবশ্যই কিন্তু যতই চেষ্টা করেন না কেন হবে না, সবার প্রতি কঠোর ব্যবস্থা নিতে হবে। আজকে সরকারের ভাবমূর্তি সব কিছু নির্ভর করে তো এই সব কিছু মিলিয়েই, কিন্তু এরা যারা এই বিব্রতকর অবস্থা তৈরি করে, কিন্তু দায়টা পড়তে সরকারের উপর। কিন্তু সরকার তো চেষ্টা করে আপ্রাণ যে না, ব্যাংকিং সেক্টর সবগুলো সেক্টর সুন্দরভাবে চলুক, কিন্তু যারা দুষ্ট লোক, যারা লোভী, যারা অর্থ পাচার করে, কিংবা যারা জনগণকে শোষণ করার চেষ্টা করে, তারা আসলে কারা? তারা কি সরকারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে? এটা তো সরকারকে টিকিয়ে রাখার জন্য না, সরকারকে অপমানিত করা, সরকারকে অবহেলা করা, কিংবা সরকারকে হেনস্থা করার জন্য তারা এই সমস্ত কাজগুলো করে। যার দরুন যদি ব্যাংকিং সেক্টর দুর্বল হয়ে যায়, এটা তো সরকারের ক্রেডিট নয়, এটা তো একটা ডিসক্রেডিট। তাই সরকার কেন ডিসক্রেডিট নেবে, এবং ওই লোকগুলোর জন্য কেন নেবে? তাই ওই লোকগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এবং তারা যেই হোক না কেন জিরো টলারেন্স নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এবং ব্যাংকিং সেক্টরে যারা সত্যিকার অর্থে ব্যাংকিং ব্যবস্থা বোঝে, দেশপ্রেম আছে, ভালোবাসা আছে, দুর্নীতির বাইরে যারা আছে, এরকম সৎ লোক দিয়ে এই ব্যাংকগুলিকে পরিচালনা করা দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন।